প্রথমত দেখো আয়নীকরণ শক্তি, এটা একটু ডিটেলস বোঝা দরকার। আয়নীকরণ শক্তি একটু ডিটেলস বোঝা দরকার আয়নীকরণ শক্তি নিয়ে। ওকে, আয়নীকরণ শক্তিটা কি দেখো, আয়নীকরণ শক্তিটা হচ্ছে ধরো কোনো একটা পরমাণু গ্যাসীয় অবস্থায় আছে, এইখান থেকে তুমি যদি একটা ইলেকট্রন অসীমে সরিয়ে নাও, অসীমে সরিয়ে নিলে কি হবে, এটা ধনাত্মক আয়ন হবে না? কোনো একটা পরমাণু থেকে যদি ইলেকট্রন তুমি সরায় নাও, ত্যাগ করে ইলেকট্রন, তাহলে কি সেটা ধনাত্মক আয়নে পরিণত হয়। তো এইটা করতে গেলে কি হয়, তার তার কিছু কি হয়, তার কিছু শক্তি প্রয়োজন হয়, শক্তি কিছু দরকার হয়। তুমি একটা পরমাণুর শেষ কক্ষপথ হতে ইলেকট্রন সরিয়ে নিচ্ছ, তো সেখান থেকে তোমার শক্তি প্রয়োগ করতে হবে না? অবশ্যই শক্তি প্রয়োগ করতে হবে। তো এখানে সেই শক্তি প্রয়োগ করতে হয়, শক্তি দরকার হয় যেটা, সেটাকে ভিই দ্বারা প্রকাশ করা হয়। তো এইটা যে পরিমাণ দরকার হচ্ছে শক্তি, সেটাই হচ্ছে আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তির সংজ্ঞাটা তাহলে বোঝো যে একটা নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট ভরের, একটা নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একমোল কোনো গ্যাসীয় পরমাণুর, এটা যদি একমোল আমি চিন্তা করি, একমোল কোনো গ্যাসীয় পরমাণুর শেষ কক্ষপথ হতে একমোল ইলেকট্রন অসীমে সরিয়ে নিয়ে একমোল গ্যাসীয় ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, তাকে আয়নীকরণ শক্তি বলে। তাহলে এটা দেখে দেখে কিন্তু তুমি সংজ্ঞাটা বলে দিতে পারো। তো এখন দেখো, এই যে ইলেকট্রনটা সরাতে যত বেশি শক্তির প্রয়োজন হবে, তার আয়নীকরণ শক্তির মান তত বেশি। অর্থাৎ কোন একটা পরমাণুর শেষ কক্ষপথে ইলেকট্রন আছে, ধরো এই একটা পরমাণু আছে, একটা পরমাণুর এটা নিউক্লিয়াস, এখানে ইলেকট্রন আছে। তো এই ইলেকট্রনটাকে আমি যদি সরাতে চাই, দেখো নিউক্লিয়াস কি একে আকর্ষণ করবে না? নিউক্লিয়াস একে আকর্ষণ করবে। তো নিউক্লিয়াস যত জোরে আকর্ষণ করবে, এই ইলেকট্রনটা সরাতে তত বেশি শক্তি প্রয়োজন হবে, সেক্ষেত্রে তার আয়নীকরণ শক্তির মান তত বেশি হবে। তো তাহলে আমরা বলতে পারছি যে যত আকার যদি ছোট হয়ে যায়, আকার ছোট হলে নিউক্লিয়াসের সাথে বহিঃস্তরের যে ইলেকট্রন, তার আকর্ষণ বৃদ্ধি পাবে। তো সেক্ষেত্রে তার আয়নীকরণ শক্তির মান কি হবে, বেশি হবে, কারণ নিউক্লিয়াস ওকে সরাতে দেবেই না, অর্থাৎ শক্তি অনেক বেশি প্রয়োজন হবে একে সরাতে। তাহলে তো এর আয়নীকরণ শক্তির মান বেশি হবে। তাহলে দেখো এখানে আমাদের যেটা বলছে, পারমাণবিক সংখ্যা যখন বৃদ্ধি পাচ্ছে, পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, দেখো পারমাণবিক সংখ্যা যখন বেড়ে যায়, আমরা একটু খেয়াল করি এদিকে, এখানে যে মৌলগুলো দেয়া আছে, ইউ দেয়া আছে, তারপরে ভি দেয়া আছে, তারপরে ডাব্লিউ দেয়া আছে, তারপরে এক্স দেয়া আছে, তারপর ওয়াই দেয়া আছে। এদের পারমাণবিক সংখ্যা দেয়া আছে, এটা দেয়া আছে 5, এটা দেয়া আছে 6, এটা দেয়া আছে 7, এটা দেয়া আছে 8, এটা দেয়া আছে 9। ওকে, এটা কি একই পর্যায়ের মৌল না? এরা কিন্তু পর্যায় 2 এর মৌল, পর্যায় 2, পর্যায় 2 এর মৌল। তো পর্যায় 2 এর মৌল আমাদের নিয়ম অনুসারে কি, যতই বাম থেকে ডান দিকে যাওয়া যায়, তো ইলেকট্রনগুলোর ত্যাগের প্রবণতা তত কমে যায় না? দেখো বাম পাশে যে মৌলগুলো থাকে, বাম দিকে যে মৌলগুলো আছে গ্রুপ 1, 2, এরা কিন্তু ইলেকট্রন ত্যাগের প্রবণতা বেশি, যেমন সোডিয়াম, পটাশিয়াম, এরা কিন্তু ইলেকট্রন ত্যাগ করতে চায়, অর্থাৎ খুব সহজে ইলেকট্রন ত্যাগ করলে তাদের আয়নীকরণ শক্তিমান কি হবে, কম হবে। কিন্তু যত ডান দিকে তুমি যাবে, যত ডান দিকে যাবে, এদের ইলেকট্রন ত্যাগের চেয়ে ইলেকট্রন গ্রহণের প্রবণতা কিন্তু অনেক বেশি থাকে। যদি ইলেকট্রন গ্রহণের প্রবণতা থাকে, তারা তো ইলেকট্রন ত্যাগ করতে চাইবেই না, অর্থাৎ তাদের জোর করে ইলেকট্রনটা ত্যাগ করাতে হবে। তা জোর করে যদি ইলেকট্রন ত্যাগ করানো হয়, তার আয়নীকরণ শক্তিমান কি হবে, অনেক বেশি হবে। এই জন্যই স্বাভাবিক নিয়ম অনুসারে এর চেয়ে বেশি হওয়ার কথা ছিল, হওয়ার কথা, আয়নীকরণ শক্তির মান এর চেয়ে বেশি এরকম হওয়ার কথা। কিন্তু এখানে কি ব্যতিক্রম দেখা যায় কোথায়, ডাব্লু এবং এক্স, ডাব্লু এবং এক্স এখানে কি হয়, ব্যতিক্রম দেখা যায়। আমাদের এইটাই উদ্ঘাটন করতে হবে, কেন ব্যতিক্রম এখানে দেখা যাচ্ছে। তো খেয়াল করো, ডাব্লু এর ইলেকট্রন বিন্যাসটা আমরা করি, এটা হচ্ছে 7, 1s2, 2s2, 2p3। এক্স এর ইলেকট্রন বিন্যাসটা আমরা করি 8, 1s2, 2s2, 2p4। দেখো মূলত এই ডাব্লুটা হচ্ছে ও কিছুই না, সে হচ্ছে নাইট্রোজেন, আর এইটা হচ্ছে আমাদের অক্সিজেন। অর্থাৎ নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে যে আয়নীকরণ শক্তির ব্যতিক্রম দেখা যায়, সেই ব্যতিক্রমটা হচ্ছে আমাদের খুঁজে বের করতে বলছে। তো এখানে দেখো ইলেকট্রন অরবিটাল সুস্থিতির একটা ক্রম আছে, অরবিটাল সুস্থিতির ক্রম। আমি তোমাদের আগেও বলছি, ভিডিওগুলো একটু বড় হতে পারে, কিন্তু তোমরা ডিটেলস বুঝতে পারবে। কারো যদি কেমিস্ট্রি শেখার ইচ্ছা থাকে, তারা ভিডিওটা A to Z অবশ্যই দেখবে, তোমরা কেমিস্ট্রি শিখতে পারবে, এখানে বেসিক জিনিসগুলো তোমরা জানতে পারবে। এখানে দেখো অরবিটাল সুস্থিতির ক্রম হচ্ছে, একটা হচ্ছে পূর্ণ অরবিটাল, পূর্ণ অরবিটাল, এটা হচ্ছে সবচেয়ে বেশি সুস্থিতি। সুস্থিতি মানে কি, স্থিতিশীল, সুস্থিতি বা স্থিতিশীল বলা হয় এটাকে,
স্থিতিশীল। স্থিতিশীল মানে কি অবস্থা বোঝাচ্ছে? অর্থাৎ যে অবস্থা ইলেকট্রন গ্রহণ ত্যাগ করতে চায় না, অর্থাৎ একটা পরমাণু এমন একটা অবস্থা যেখানে তারা ইলেকট্রন গ্রহণ ত্যাগ কোনোটাই করতে চাইবে না। তো দেখো তাহলে এটা পূর্ণ অরবিটাল। পূর্ণ অরবিটাল মানে এস অরবিটাল 2টা, পি অরবিটাল 6টা, ডি অরবিটাল 10টা, এরকম পূর্ণ অরবিটাল যেগুলো আছে। এরপর আছে অর্ধপূর্ণ অরবিটাল। অর্ধপূর্ণ অরবিটাল, অর্ধপূর্ণ অরবিটাল, অরবিটাল অর্থাৎ অর্ধপূর্ণ অরবিটাল মানে কি, পি অরবিটাল 3টা থাকতে পারে, ডি অরবিটাল 5টা থাকতে পারে এরকম, বা এফ অরবিটাল কয়টা থাকতে পারে, 7টা থাকতে পারে, অর্ধপূর্ণ অরবিটাল। এরপর হচ্ছে আংশিক পূর্ণ। আংশিক পূর্ণ, আংশিক পূর্ণ মানে কি, ধরো পি অরবিটাল 1টা আছে, 2টা আছে, 5টা আছে, মানে এই 2টা ছাড়া যত ধরনের আছে, বা ডি অরবিটাল 1টা আছে, 2টা আছে, এগুলো ছাড়া, এই 2টা আইটেম ছাড়া যা আছে সেগুলো আংশিক পূর্ণ অরবিটাল। তো দেখো যখন ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে এই অরবিটালগুলোর, মানে এই মৌলগুলো তখন কি করে না, ইলেকট্রন ত্যাগ গ্রহণ কোনোটাই করতে চায় না। যখন এই অবস্থা থাকে সেক্ষেত্রেও তাই, ইলেকট্রন গ্রহণ ত্যাগ কোনোটাই করতে চায় না, এবং এই অবস্থায় এদের কোনো সমস্যা নেই, ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ যে কোনো একটা করতে ওরা খুবই আগ্রহী। তো এখানে দেখো নাইট্রোজেনের ক্ষেত্রে এইটা কি, পি অরবিটাল অর্ধপূর্ণ না, এই যে অর্ধপূর্ণ না, এই অবস্থা না, এই অবস্থা না। তো এই অবস্থা যদি থাকে নাইট্রোজেন কি সহজে ইলেকট্রনটা ত্যাগ করতে চায় না। তো এখানে দেখো যত বাম থেকে ডান দিকে যাওয়া যাচ্ছে ইলেকট্রন ত্যাগের প্রবণতা কিন্তু কমে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি কমে যাচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে যে ব্যতিক্রমটা ঘটে, এই ডাব্লুটা অর্থাৎ নাইট্রোজেনটা ইলেকট্রন ত্যাগ করতে একদম চায় না, কারণ তার অর্ধপূর্ণ আছে। যে কারণে অক্সিজেনের যেহেতু এখানে P4 আছে, সেহেতু অক্সিজেনের শক্তিটা এর চেয়ে একটু কম লাগে, যে কারণে এর আয়নীকরণ শক্তির মান বেশি। এর আয়নীকরণ শক্তি বেশি। আয়নীকরণ শক্তি বেশি কেন? আয়নীকরণ শক্তির বেশি কারণ হচ্ছে এখানে ইলেকট্রন এরা ত্যাগ করতে একদম চায় না। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? আয়নীকরণ শক্তিটা হচ্ছে যে সকল মৌল সহজে ইলেকট্রন ত্যাগ করতে চায় না তাদের আয়নীকরণ শক্তির মান অত্যাধিক বেশি, এবং যে কোনো পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে যেহেতু ইলেকট্রন প্রবণতা, এদের ত্যাগের প্রবণতা অনেক কমে যায়, ইলেকট্রন গ্রহণের প্রবণতা এদের সাধারণত বাড়ে অধাতুর ক্ষেত্রে, যে কারণে এদের আয়নীকরণ শক্তির মান কি হয়, আস্তে আস্তে বৃদ্ধি পায়, কারণ প্রচুর শক্তি লাগে ইলেকট্রনগুলো সরাতে। তো আমার মনে হয় যে এই বিষয়ে তোমাদের ডিটেলস জ্ঞান চলে আসে। তো আমরা এখন আমার মনে হয় যে আয়নীকরণ শক্তির ক্রম শুধু ঊর্ধ্বমুখী না হওয়ার কারণ, তাহলে ঊর্ধ্বমুখী কেন হচ্ছে না? কারণ এইখানে ব্যতিক্রম আছে, ঠিক আছে, ডাব্লু এবং এক্স এর ক্ষেত্রে ব্যতিক্রম আছে। আয়নীকরণ শক্তির মান ডাব্লুর বেশি, এক্স এর কম, অক্সিজেনের কম। এই কারণেই আয়নীকরণ শক্তি কার বেশি বলো তো? আয়নীকরণ শক্তি নাইট্রোজেনের বেশি, অক্সিজেনের কম।